একটা গ্রামের একটা ছেলে ছিল, খুব সাধারণ। নামটা আমরা জানি না, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। ছোটবেলা থেকেই সে ঠিক করে নিয়েছিল একদিন সে হবে একজন শিক্ষক। সে লক্ষ্যে পৌঁছাতে সে কখনোই থেমে যায়নি। চারপাশে যখন সবাই খেলতো, ঘুরতো, হাসতো, তখন সে বইয়ের ভেতর ডুবে থাকতো, কারণ তার চোখে ছিল একটা স্বপ্ন আর মন ভরে ছিল একরাশ সাহস। সে মাধ্যমিকে ভালো নম্বর পায়, উচ্চ মাধ্যমিকে আরও ভালো, স্নাতক থেকে নিয়ে সব কিছুতেই 98% নম্বর পেয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়। তারপর সে টেট পরীক্ষায় বসে এবং সেখানেও দুর্দান্ত ফল করে। বাবা মায়ের মুখে গর্বের হাসি, প্রতিবেশীদের মুখে প্রশংসার বৃষ্টি, সব মিলিয়ে যেন একটা স্বপ্ন বাস্তবে ধরা দিচ্ছে। কিন্তু তারপর তার ফল প্রকাশ হলো ঠিকই, কিন্তু চাকরি সে পেল না। প্রথমে ভেবেছিল হয়তো কোথাও ভুল হয়েছে, কাগজপত্র বারবার দেখলো, দৌড়ঝাঁপও করলো, অফিসে গিয়ে ঘুরলো দিনের পর দিন, কিন্তু উত্তর মেলেনি। একদিন হঠাৎ সে জানতে পারলো তার জায়গায় যাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সে টেট পরীক্ষায় পেয়েছে মাত্র 30% নাম্বার। এটা শুনে তার মনে যেন আকাশ ভেঙে পড়ল। সে বোঝে তার কাছে ছিল না রাজনৈতিক পরিচয়, ছিল না ঘুষ দেওয়ার মতো টাকা, ছিল না কোনো বড় নেতার ফোন নাম্বার। তাই তার মতো একজন মেধাবী প্রার্থী চাকরি পায় না, আর অযোগ্য কেউ শিক্ষক হয়ে যায় শুধুমাত্র টাকা আর চেনা পরিচয়ের জোরে। এটা শুধু তার একার গল্প নয়, বাংলার হাজার হাজার যোগ্য ছেলে মেয়ের গল্প, যারা সারা জীবন পড়াশোনা করেছে, দিনরাত পরিশ্রম করেছে শুধু একটা স্বপ্ন নিয়ে। তাদের চাকরি জোটে না, আর যারা টাকা দিয়ে সব কিছু কিনতে পারে তারা আজ স্কুলে বসে ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে 2025 সালের এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট 2016 সালের পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা প্রায় 26,000 শিক্ষকের নিয়োগ বাতিল করে দিয়েছে, কারণ তারা নিজের চোখে দেখে ফেলেছে দুর্নীতির আসল চেহারা। আজ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা যে দুর্নীতির কারণে শুধু অযোগ্য প্রার্থীরাই নয়, বরং হাজার হাজার যোগ্য শিক্ষকও তাদের চাকরি হারাচ্ছেন। কারণ সুপ্রিম কোর্টের মতে এখন এমন অবস্থা যেখানে যোগ্য এবং অযোগ্যদের পুরোপুরি আলাদা করা সম্ভব নয়। বাংলার শিক্ষা ব্যবস্থা আজ ভেঙে পড়েছে। এটা শুধু কয়েকটা চাকরির লড়াই নয়, এটা কোটি কোটি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রশ্ন, একটা সমাজের ভবিষ্যতের প্রশ্ন। আমরা কি এমন শিক্ষকের হাতে আমাদের আগামী প্রজন্মকে তুলে দিতে চাই যারা নিজেরাই জানে না সঠিক শিক্ষা কি? এই ভিডিও শুধু একটা অভিযোগ নয়, এটা একটা বাস্তব, যেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আর এখান থেকে কিভাবে সামনে এগোবো সেটা ভাবা এখন আমাদের সবার দায়িত্ব। আজকের ভিডিওতে আমরা জানবো এই দুর্নীতির শিকড় কোথায়, কারা জড়িত, আর এর থেকে মুক্তির পথ কি। তাই অনুরোধ করব ভিডিওটা একটুকু স্কিপ করবেন না, কারণ এটা শুধু একজনের কাহিনী নয়, এটা আমাদের সবার, আপনার, আমাদের সমাজের গল্প। বাংলায় শিক্ষক হওয়া মানে শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করলেই হবে না, তাতে চলবে না, আরও কিছু লাগে। আর সেই আরও কিছু মানে হচ্ছে টাকা, ঘুষ, সুপারিশ, যোগাযোগ। অনেক মেধাবী ছেলে মেয়ে যারা জীবনভর পড়াশোনা করে, পরীক্ষায় ভালো করে, তারাও শুধু টাকা না থাকার কারণে শিক্ষক হতে পারেনি। আবার অনেকেই যোগ্য না হয়েও চাকরি পেয়ে গেছে, কারণ তারা ঘুষ দিয়েছে বা পরিচিতির জোরে চাকরি জুটিয়েছে। এই সমস্যা বাংলায় নতুন না, এটা অনেক দিনের। কিন্তু বড় বদল আসে 2011 সালে, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। তখন শিক্ষক নিয়োগের জন্য এসএসসি স্কুল সার্ভিস কমিশন নামের একটি সিস্টেম, উইন্ডো সিস্টেম চালু করা হয়। উদ্দেশ্য ছিল স্বচ্ছভাবে নিয়োগ করা, যাতে সবকিছু নিয়ম মেনে হয়। কিন্তু দুঃখের কথা, এই এসএসসি পরেই দুর্নীতির আস্ত একটা কারখানায় পরিণত হয়। 2022 সালের 11 এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশ তৈরি হয় বাগ কমিটি। এর নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ। এই কমিটি তদন্ত করে দেখে এসএসসি নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে। কমিটির রিপোর্টে বলা হয়, এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও নাম উঠে আসে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের, যিনি বর্তমানে জেলে আছেন। তবে কেবল রাজনীতিবিদরা নয়, এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন অনেক সরকারি কর্মচারী, কিছু বড় শিক্ষা প্রতিষ্ঠানের কর্তা, এমনকি কিছু দালাল বা মধ্যস্থতাকারীও। এই দুর্নীতির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং। এখানকার অনেক মেধাবী চাকরি পাননি, কারণ তারা ঘুষ দিতে পারেননি। এছাড়া কলকাতা ও তার আশেপাশের জেলাগুলোতেও নিয়োগ নিয়ে নানা অভিযোগ উঠেছে। এইভাবে বাংলার শিক্ষা ব্যবস্থা, যেটা ভবিষ্যৎ প্রজন্ম গড়ার জন্য
সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা দুর্নীতির জালে আটকে গেছে। শিক্ষক হওয়া মানেই যেখানে সম্মান আর দায়িত্বের প্রতীক, সেই পেশায় ঢুকতে গেলে যদি টাকা, ঘুষ, রাজনীতি লাগে, তাহলে সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস রাখবে এই ব্যবস্থার উপর? পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দুর্নীতির চিত্র এতটাই ভয়ানক যে এটি এখন আর শুধু একটি সাধারণ অপরাধ নয়, বরং একটি সুগঠিত চক্রের মতো কাজ করছে। এই দুর্নীতির মূল তিনটি পথ: ঘুষ, রাজনৈতিক সুপারিশ এবং কারচুপি। প্রত্যেকটি আলাদা আলাদাভাবে কাজ করে, আবার একে অপরের সাহায্যও করে। সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ঘুষের পথ। অভিযোগ রয়েছে যে প্রাথমিক স্কুলে চাকরি পেতে অনেককে 5 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। মাধ্যমিক স্তরে এই অঙ্কে বেড়ে দাঁড়িয়েছে 8 থেকে 10 লক্ষ টাকায়, আর উচ্চ মাধ্যমিক স্তরে তা পৌঁছেছে 10 থেকে 12 লক্ষ টাকায়। শুধু কল্পনা করলেই বোঝা যায় একটা গরিব বা সাধারণ পরিবারের ছেলে মেয়ে এই টাকা কিভাবে জোগাড় করবে। ফলে যোগ্যতা সম্পূর্ণ অনেক শিক্ষিত যুবক যুবতী শুধুমাত্র টাকার অভাবে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। শুধু টাকা দিলেই যে চাকরি পাওয়া গেছে তা নয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে স্থানীয় রাজনৈতিক নেতাদের সুপারিশে অযোগ্য প্রার্থীদেরও নিয়োগ দেওয়া হয়েছে। বাগ কমিটির রিপোর্টে এটা প্রমাণিত হয়েছে যে মোট 609টি সুপারিশপত্র ছিল ভুয়ো, অর্থাৎ কাগজপত্রে যাদের নাম ছিল তারা আসলে কখনোই পরীক্ষায় দেয়নি, কিংবা তারা এই পদের জন্য যোগ্যও ছিল না, তবুও তারা চাকরি পেয়েছে। আরেকটা ভয়ঙ্কর পদ্ধতি হলো পরীক্ষায় কারচুপি। প্রার্থী পরীক্ষায় যা লিখেছে তার মূল OMR শিট পাল্টে দেওয়া হয়েছে, মেরিট লিস্ট ইচ্ছা মতো কেটে ফেলা হয়েছে, ফলাফল ঘোষণা করার সময় নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে আগে থেকে ঠিক করা প্রার্থীদের, যাদের জন্য চাকরি আগে থেকে রিজার্ভ করে রাখা হয়েছিল। সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই দুর্নীতির ধরনে কিছুটা পার্থক্য আছে। সরকারি প্রতিষ্ঠান যেমন প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন বা কলেজ সার্ভিস কমিশনের মধ্যে নিয়োগ করা হয়, এখানে কেন্দ্রীভূতভাবে দুর্নীতি হয় এবং একেবারে বড় অঙ্কের লেনদেন হয়। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানে স্থানীয় প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটির সদস্যের মধ্যে চাকরি বিক্রি করা হয়। হয়তো 2-3 লক্ষ টাকায় একটা পদ চলে যায় এমন কারো কাছে, যিনি হয়তো ন্যূনতম যোগ্যতাও রাখেন না, কিন্তু যেহেতু টাকাটা গেছে সোজা কর্তৃপক্ষের পকেটে, তাই প্রতিবাদ করেও লাভ হয় না। এই দুর্নীতি শুধু স্কুলে থেমে নেই, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, ITI সব জায়গায় একই ধরনের ঘটনা ঘটেছে। অধ্যাপক নিয়োগেও রাজনৈতিক প্রভাব, ঘুষ এবং সুপারিশ বড় ভূমিকা নিয়েছে। এই পুরো প্রক্রিয়াটি দেখলে বোঝা যায় এখানে একরকম চাকরির বেচা কেনার বাজার তৈরি হয়ে গেছে, যেখানে টাকায় শেষ কথা বলে, মেধা, যোগ্যতা বা পরিশ্রমের যেখানে কোনো মূল্য পায় না। এর ফলে শুধু ব্যক্তি নয়, পুরো সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ অযোগ্য শিক্ষকরা যখন স্কুলে পড়াতে আসে, তখন তারা পরবর্তী প্রজন্মকেও গড়ে তুলতে ব্যর্থ হয়। এই দুর্নীতির ফল শুধু এখনকার নয়, এর প্রভাব আগামী 20 থেকে 30 বছর সমাজের ওপর থাকবে। বাংলার শিক্ষা ব্যবস্থায় নিয়োগ দুর্নীতির এখন শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি গাছ ছিঁড়ে দেওয়া বাস্তবতা। হাজার হাজার তরুণ তরুণী যারা স্বপ্ন দেখেছিলেন শিক্ষক হবেন, সমাজ গড়বেন, তাদের স্বপ্নকে মাটিতে মিশিয়ে দিয়েছে এই দুর্নীতির দানব। কিন্তু প্রশ্ন উঠেছে, এই দুর্নীতির জন্য দায়ী কে? সরকার, নাকি রাজনৈতিক নেতারা, নাকি প্রশাসন? চলুন এই বাস্তবতাকে গভীরভাবে বিশ্লেষণ করা যাক। এই দুর্নীতির পেছনে মূল দায় সরকারের, কারণ সরকার নিজেই কখনো চায়নি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হোক, মেধাভিত্তিক হোক। তারা বরং এই পুরো প্রক্রিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে, যাতে দলীয় স্বার্থ পূরণে ব্যবহৃত হয়। এই চাকরি রাজনৈতিকে ব্যবহার করে চাকরির বিনিময়ে ভোটের সমীকরণ সাজানো হয়েছে, এটাই ছিল মূল উদ্দেশ্য। আর সেই সুযোগেই জন্ম নিয়েছে SSC কেলেঙ্কারি থেকে শুরু করে নিয়ে একের পর এক দুর্নীতির চিত্র। রাজনৈতিক নেতাদের পাশাপাশি প্রশাসনিক স্তরেও দুর্নীতি এমনভাবে গেঁথে গেছে যে তা আলাদা করে দেখাও যায় না। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে SSC বোর্ডের উচ্চপদস্থ আধিকারিক, মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান, এমনকি পঞ্চায়েত স্তরে নেতারাও এই দুর্নীতিতে জড়িত। কেউ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, কেউ রাজনৈতিক সুপারিশে অযোগ্য প্রার্থীকে বসিয়েছে। এর মধ্যেই OMR শিট বদল, মেধা তালিকায় কারচুপি, ভুয়ো সুপারিশপত্র, সবকিছু মিলিয়ে পুরো প্রক্রিয়াটাই পরিণত হয়েছে এক অন্ধকার চক্রে। এই চক্রে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কারা? মেধাবী ছাত্রছাত্রী যারা দিনরাত পড়াশোনা করেছে, স্বপ্ন দেখেছে একটা স্থানীয় সম্মানজনক চাকরির, কিন্তু তাদের কাছে না ছিল টাকা, না ছিল রাজনৈতিক পরিচয়, ফলে তারা চাকরি পায়নি।
আর অনেকেই হতাশায় ডুবে গেছে। এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত মন্তব্য করেছে যে এখন এমন অবস্থা তৈরি হয়েছে যেখানে যোগ্য আর অযোগ্য আলাদা করা যাচ্ছে না। তবে এখানে ক্ষতি শেষ নয়, এই দুর্নীতির সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার মানের ওপর। আজ লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অযোগ্য শিক্ষকের কাছে পড়তে বাধ্য হচ্ছে, যাদের নিজস্ব দক্ষতা বা প্রশিক্ষণ নেই। তারা কেবল টাকা বা রাজনৈতিক প্রভাবের জোরে চাকরি পেয়েছে। এতে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ একে একে শিক্ষার মান নামছে নিচে, ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে দিশাহীন। এই বাস্তবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যখন শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে যায় তখন কেবল দুর্নীতি নয়, একটি গোটা প্রজন্ম ধ্বংস হয়ে যায়। তাই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে প্রথমেই প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং রাজনৈতিক সদিচ্ছা, নইলে বাংলার শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ অন্ধকারেই রয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, নিয়োগ দুর্নীতির সমাধান কিভাবে সম্ভব? বাংলার শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় দুর্যোগগুলোর একটি হচ্ছে শিক্ষক নিয়োগে দুর্নীতি। এই দুর্নীতি কেবল চাকরি প্রার্থীদের ক্ষতি করছে না, এর ছায়া পড়ছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের উপরে। প্রশ্ন একটাই, এই সমস্যার সমাধান কোথায়? এর সমাধান খুঁজতে গেলে প্রথমে বুঝতে হবে এই দুর্নীতিকে রুখতে হলে আমাদের একসাথে তিনটি স্তরে কাজ করতে হবে: সরকার, প্রযুক্তি এবং সমাধান এবং সাধারণ মানুষ। এই তিনটি শক্তি একত্রে কাজ করলে তবে স্থানীয় সমাধান সম্ভব। প্রথমেই সরকারকে নিতে হবে মূল দায়িত্ব। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে হলে পরীক্ষার প্রতিটি ধাপকে প্রযুক্তি নির্ভর করতে হবে, যেন কারো পক্ষপাত বা প্রভাব খাটানোর সুযোগ না থাকে। কম্পিউটারাইজড পরীক্ষা, ডিজিটাল স্কোরিং, অনলাইন ফল প্রকাশ, এই সব কিছু করলে পুরো প্রক্রিয়াটাই জনসমক্ষে স্বচ্ছ থাকবে। পাশাপাশি শিক্ষা দপ্তর, এসএসসি ও অন্যান্য নিয়োগ সংস্থার ওপর নজরদারি করার জন্য আলাদা মনিটরিং সেল গঠন করা জরুরি, যারা নিয়মিত সমস্ত কাগজপত্র, পদক্ষেপ ও সিদ্ধান্ত পর্যালোচনা করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জন্য কঠোর আইন তৈরি করে দ্রুত বিচার ও শাস্তির ব্যবস্থা রাখতে হবে, কারণ যতক্ষণ না অপরাধীদের শাস্তি হয় ততক্ষণ অন্যরা উৎসাহ পায় এই অন্যায় চালিয়ে যেতে। এরপর প্রযুক্তির সঠিক ব্যবহার করার কথা আসে। ব্লকচেন টেকনোলজি ব্যবহার করে নিয়োগ সংক্রান্ত তথ্য এমনভাবে সংরক্ষণ করা যায় যাতে তা কেউ ইচ্ছামতো বদলে ফেলতে না পারে। একইভাবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ওএমআর সিট বা উত্তরপত্র মূল্যায়ন করা হলে মানবিক ভুল বা পক্ষপাতের সম্ভাবনা অনেকটাই কমে যায়। এছাড়াও সমস্ত নিয়োগ সংক্রান্ত তথ্য, আবেদন, মূল্যায়ন ইত্যাদি অনলাইনে উপযুক্ত রাখা গেলে সাধারণ মানুষও পুরো প্রক্রিয়ার উপর নজর রাখতে পারবে। এতে স্বচ্ছতা বাড়বে, মানুষের বিশ্বাসও ফিরে আসবে। তবে সরকার আর প্রযুক্তি একা কিছু করতে পারবে না যদি সাধারণ মানুষ, নাগরিক সমাজ ও মিডিয়া এগিয়ে না আসে। আজকের দিনে মিডিয়ার শক্তি অপরিসীম। যদি মিডিয়া নিয়মিত নিয়োগ দুর্নীতির ঘটনা প্রকাশ করে তাহলে দুর্নীতিবাজদের ঘুম হারাম হবে। পাশাপাশি সচেতন নাগরিকদের উচিত দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া, প্রতিবাদ গড়ে তোলা। বিশ্বের অনেক দেশ যেমন ফিনল্যান্ড, সিঙ্গাপুর কিংবা জাপান, ওরা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা যায়। সেখানে কোনো রাজনৈতিক চাপ বা টাকার খেলা চলে না, যোগ্যতার ভিত্তিতেই চাকরি মেলে। আমাদেরও সেই পথ অনুসরণ করতে হবে। সবশেষে বলা যায়, নিয়োগ দুর্নীতি বন্ধ করা কোনো একদিনের কাজ নয়, কিন্তু এটা অসম্ভবও নয়। যদি সরকার সৎ হয়, প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগানো হয় আর সাধারণ মানুষ সোচ্চার হয়, তাহলে গড়ে উঠবে এক নতুন বাংলা, যেখানে শিক্ষকদের সম্মান থাকবে, ছাত্রদের ভবিষ্যৎ নিরাপদ থাকবে এবং সমাজ একটি সত্যিকারের শিক্ষিত জাতিতে পরিণত হবে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়োগ দুর্নীতি শুধু কিছু দপ্তরের সমস্যা নয়, এটা আমাদের সবার সমস্যা। কারণ আমাদের সন্তানের ভবিষ্যৎ, আমাদের সমাজের মান সবকিছু নির্ভর করে এই শিক্ষা ব্যবস্থার উপর। যখন হাজার হাজার মেধাবী ছেলে মেয়ে চাকরি না পেয়ে হতাশায় পড়ে, তখন শুধু তাদের স্বপ্ন ভাঙে না, বরং আমাদের পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তাই এখন আমাদের জেগে ওঠার সময়। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করুন, যাতে আরও মানুষ জানে এই অন্যায়ের কথা। এই হ্যাশট্যাগটা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলুন, সরকারের কাছে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার দাবি জানান। আর যদি আপনি নিজের বা আপনার পরিচিত কেউ এমন দুর্নীতির শিকার হয়ে থাকেন তাহলে সাহস করে সেটাকে সামনে আনুন। মনে রাখবেন, একটা প্রজন্ম একসাথে এগিয়ে এলে দুর্নীতি থামানো সম্ভব। আর যদি আমরা আওয়াজ তুলি তাহলে আগামী প্রজন্ম পাবে এক স্বচ্ছ এবং সৎ গর্বের বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতি দূর করা সম্ভব। অবশ্যই আপনি এটা কমেন্টে লিখে জানাবেন।
আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। তাই জানুন, বুঝুন আর এগিয়ে চলুন।